নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। 23 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। প্রদেশ বিজেপির কার্যালয়ে বলিদান দিবস উদযাপন করা হয়। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা হয়। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন জনসংঘের প্রতিষ্ঠাতা। তার দিশায় বর্তমানে দেশ এবং সরকার এগিয়ে চলেছে। তিনি বলেন, প্রথমে অন্যায়ের প্রতিবাদ করো, তারপর প্রয়োজনে প্রতিরোধ করো, কিন্তু তারপরও যদি কাজ না হয় তাহলে প্রতিশোধ নাও। মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর প্রথম দিন যদি কোনো ব্যক্তি বলিদান হয়ে থাকেন তাহলে সেটা হলো শ্যামাপ্রসাদ মুখার্জি। আজ তিনি বেঁচে থাকলে দেশ কতটা এগিয়ে যেত সেটা কেউ ভাবতেও পারছে না। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে আরও বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে দিয়ে গেছেন শুধু রাজনীতি করলে হবে না, দেশকে এমনভাবে তৈরি করতে হবে যাতে পরবর্তী প্রজন্ম আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে রেখে আগামী দিনেও সরকার পরিচালনা করা হবে। ওনার প্রতি কার্যকর্তাদের আরও বেশি উৎসাহিত হতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। ভারত বিভাজনের কথা আমি যেটা বললাম, তীব্র বিরোধিতা করেছিলেন। আর বিশেষ করে উনি যখন বীর বিপ্লবী সাভারকারের সাথে কথা বলেন, ওনার মধ্যে আরো চেঞ্জ হয়ে সাভারকারের সাথে কথা বলার পরে ওনার মধ্যে আরো অনেক বেশি নতুন কিছু চিন্তা ভাবনা, আরো বেশি রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা ওনার মধ্যে চলে আসে। 1940 থেকে 1944 পর্যন্ত আমরা সবাই জানি অখিল ভারত হিন্দু মহাসভার কার্যকারী সভাপতি হন এবং বাংলার যে হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। 1941 থেকে 11 ডিসেম্বর যে উনি নজরুল হকের যে নেতৃত্বাধীন মন্ত্রিসভায় উনি অর্থমন্ত্রী ছিলেন। পরবর্তী সময়ে উনি আমাদের সেন্ট্রাল মিনিস্টারও হন। আমরা সবাই জানি, যখন এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ভারত ভাগের বিরোধিতা করেছেন, যখন দেখলো যে পুরো বাংলা পুরো বাংলা চলে যাবে মুসলিম কান্ট্রিতে, এবং সেই জায়গার মধ্যে উনি বলেন যে তাহলে হিন্দুরা কোথায় যাবে, তত মুশকিল হবে যে পাকিস্তানে যদি যায়। তখন উনি বললেন, ভারত ভাগের বিরোধিতা করেছেন কিন্তু বাংলা ভাগের উনি প্রেফার করেছেন, উনি বলেছেন। এবং আজকে পশ্চিমবাংলায় ওনার সেই সম্মান নেই, কিন্তু আজকে পশ্চিমবাংলার উনি যখন এই প্রপোজাল দিলেন তখন ব্রিটিশ সরকারও মানলেন, আবার মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরুও সেটা মানতে বাধ্য হবে। এবং আজকে কিন্তু পশ্চিমবাংলা সেই কারণে পশ্চিমবাংলায় আজকে সৃষ্টি ওনার কারণে হয়েছে। কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে ঝামেলা সৃষ্টি হলো রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে। বিরোধী ছাত্র সংগঠনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে সোমবার সকাল থেকে আন্দোলন শুরু করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ঘটনা কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে। কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শিক্ষা পরিবেশকে কলুষিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। সোমবার সকাল 11টা থেকে মহাবিদ্যালয়ের মূল ফটকের সামনে তীব্র বিক্ষোভ দেখায়। বিক্ষোভে উপস্থিত ছিলেন এবিভিপির বিভাগ সংযোজক অনুপ কান্তি মজুমদার, ঊনকোটি জেলার সংযোজক আয়ুষ দেব সহ এবিভিপি সমর্থিত ছাত্রছাত্রীরা। সংগঠনের নেতা অনুপ কান্তি মজুমদারের অভিযোগ, গত শনিবার ভর্তি প্রক্রিয়ার সময় এসএফআই এর নামে যে ন্যাক্কারজনক হামলা সংঘটিত হয়েছে তা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। কলেজ কাউন্সিল ও এবিভিপির হেল্প ডেস্ক লক্ষ্য করে চালানো এই হামলা। এটা ছিল ছাত্র রাজনীতির মুখোশে গুন্ডামির নগ্ন বহিঃপ্রকাশ বলে জানান। আরো বলেন, কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো সত্ত্বেও এখন পর্যন্ত প্রশাসন সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে, যা দুর্ভাগ্যজনক। আরো বলেন, এসএফআই জানে গণতান্ত্রিক মতবাদের প্রতিযোগিতায় তারা ব্যর্থ, তাই ছাত্রছাত্রীদের মন জয় করতে না পেরে সন্ত্রাস ও ভাঙচুরকে হাতিয়ার করছে তারা। তিনি বলেন, হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আপনারা সবাই জানেন, গত শনিবার আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সম্পূর্ণ কৈলাসহরে পৌঁছে দিয়েছি যে গত শনিবার অ্যাডমিশন চলাকালীন সময় চড়াই পথে সেবাইয়ের গুন্ডারা কলেজে ঢুকে এবং আমাদের কলেজ কাউন্সিলকে ভাঙচুর করে, পাশাপাশি আমাদের হেল্প ডেস্ককেও ভাঙচুর করে। কিন্তু আজ
শনিবার গিয়ে আজ সোমবার চলছে, এখন অবধি আমরা কোনো জবাব পাইনি। পাশাপাশি কলেজ প্রশাসন এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি, কোনো পদক্ষেপ নেননি। পাশাপাশি আমরা দেখেছি যে ওনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়াচ্ছেন যে ওনারা আমরা নাকি নাটক করেছি, ওনারা কোনো দোষী নন। কিন্তু আপনারা ফেসবুক মাধ্যমে আমাদের পোস্টে গিয়ে দেখতে পারেন, গতকাল একটা পোস্ট করা হয়েছে, সেখানে আমাদের চণ্ডীপুর শাখার সম্পাদক অঙ্কন পাল, তাকে হুমকি দেওয়া হচ্ছে যে গরু যেভাবে জবাই করা হয় সেরকম নাকি কলেজের যে নেতা আছে এসএফআইয়ের, সে নাকি ওকে জবাই করবে। এটা হলো ওদের কালচার। গত 25 বছরের গুন্ডাগিরি এখনো তারা চালানোর চেষ্টা করছে। আমরা শান্তিপূর্ণভাবে কলেজের মধ্যে অ্যাডমিশন করাচ্ছি, কে বা কারা কালেকশন করেছে এটা আমাদের জানা নেই, হয়তো ওরাই কালেকশন করেছে। এবং এখন যখন আমরা বিইপি সেটার মধ্যে পদক্ষেপ নিয়েছি, হস্তক্ষেপ করেছি এবং ওদেরকে এই ভুলভাবে কালেকশন করাতে আটকানোর চেষ্টা করছি, এখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, সংবাদ মাধ্যমের মাধ্যমে হুমকি দিচ্ছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওরা হুমকি দিচ্ছে যে আমাদের গরু যেভাবে ওরা জবাই করে সেভাবে আমাদেরকে ওরা জবাই করবে। এটা হলো তাদের কালচার এবং সেটা তারা 25 বছর যেভাবে বজায় রেখেছে, এখনো তারা চেষ্টা করছে যাতে এটা বজায় রাখতে পারে। এই গুন্ডাগিরি তারা করছে এবং তারাই আবার বলছে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে তারা নাকি কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি। তারা যদি ফেসবুকের মাধ্যমে এইভাবে হুমকি দিতে পারে, এইভাবে আমাদের কার্যকর্তাকে ভয় দেখাতে পারে, কিভাবে যেভাবে গরু জবাই করে সেভাবে জবাই করার হুমকি দিতে পারে, তাহলে তারা এই কলেজ কাউন্সিল ভাঙচুর করেনি ও হেল্প ডেস্ক ভাঙচুর করে তার কোনো প্রমাণ দেখাতে পারবে না। তো ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ চত্বরে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। শান্তন টিভি। আদালতের নির্দেশ অনুযায়ী সমস্যা সমাধান হচ্ছে না, প্রশাসন আদালতের নির্দেশকে পর্যন্ত এড়িয়ে চলেছে। তাই পুনরায় শ্রম দপ্তরের অফিসমুখী হলেন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি। ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে সোমবার 8 দফা দাবিতে গণবিক্ষোভ এবং শ্রম অধিকর্তার নিকট স্মারকলিপি প্রেরণ করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের কনভেনর ধনমণি সিংহ। তিনি বলেন, ত্রিপুরা জুট মিলে প্রায় 1647 জন শ্রমিক, কর্মচারী এবং পেনশনার চতুর্থ বেতন পর্ষদের সুপারিশ মোতাবেক 1996 সালের 1 জানুয়ারি ভিত্তি করে অন্যান্য অধিগৃহীত সংস্থার কর্মচারীদের ন্যায় বকেয়া বেতন ভাতা, গ্র্যাচুইটি, লিভ স্যালারি সহ শতকরা 6% সুদ সমেত প্রাপ্য অর্জনের অধিকারী হয়েছেন। কিন্তু এই বকেয়া মিটিয়ে দিতে ত্রিপুরার উচ্চ আদালত বারবার সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন। আদালতের রায় 2018 সালের গত 4 সেপ্টেম্বর থেকে প্রথমে 6 মাস করে দুবার ও পরে 4 মাস সময় বেঁধে দিয়েছিল। অথচ সংশ্লিষ্ট জুট মিল কর্তৃপক্ষ নানা অজুহাত এবং অবহেলা করে চলেছে। এদিকে প্রাপক সংখ্যা মোট 1647 জনের মধ্যে প্রায় 350 জনকে আদালতের নির্দেশ অমান্য তথা নিয়ম নীতিহীন পদ্ধতিতে পেমেন্ট করেন। কিন্তু সবচেয়ে দুজনের বিষয় হল গত 5 থেকে 6 মাস যাবৎ বিনা কারণে অর্থ বরাদ্দ বন্ধ রেখে দিয়েছে কর্তৃপক্ষ। আদালতে নিজেদের দেওয়া হলফনামা নিজেরাই লঙ্ঘন করে চলেছে। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার বলা হয়েছে, অথচ তাতে তারা কর্ণপাত করছে না। আইনগতভাবে এখানে শ্রম দপ্তর দায়বদ্ধ, তাই শ্রম দপ্তর যাতে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে তার জন্য দাবি জানাতে আজকের এই কর্মসূচি। সরকারি অর্থ কেন চুরি করে দেওয়া হবে, সকলকে সমান দৃষ্টিতে দেখে বঞ্চনা মেটানোর জন্য দাবি করেন তারা। তিনি আরো বলেন, এখন পর্যন্ত প্রায় শতাধিক কর্মী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিঠি দিয়েছেন, অথচ সরকারের কোনো মানবিক দৃষ্টি নেই বলে জানান তিনি। জুটমিল কর্তৃপক্ষ সকলকে বঞ্চনা মিটিয়ে না দেওয়ার প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, সরকারি অর্থ কেন চুরি করে দেওয়া হবে, সকলকে সমান দৃষ্টিতে দেখে বঞ্চনা মেটানোর জন্য তাদের দাবি। তিনি আরো বলেন, এখন পর্যন্ত শতাধিক কর্মী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিঠি দিয়েছেন, অথচ সরকারের কোনো মানবিক দৃষ্টি নেই বলে জানান তিনি। আমার সঙ্গে যারা ভাই বন্ধু মা বোনেরা আছেন তাদেরকে টাকা নিয়ে না দিয়ে আমাকে আগে দিবেন কেন? এটা হচ্ছে আমার সঙ্গে অন্যান্য মা বোন যারা আছেন আপনারা এটা ঝগড়া তৈরি করে দেওয়া। তুমি নেতা, তোমার টাকাটা তুমি নিয়ে নিয়েছ, আমরা তো পেলাম না। এই সমস্ত কথা বলার সুযোগটা তারা জুটমিল কর্তৃপক্ষ কৌশলে তৈরি করে দিয়েছে। এই যে তালবাহানা, বঞ্চনা, লুকোচুরি, তার মিথ্যা বলতে হবে। জানেন লুকোচুরি কেন বলি আমরা? যে টাকা পাবে
তাকে কিছু বললো না, নোটিশ বোর্ডে নাম টাঙায় না, পে স্লিপ দেয় না, আইপিএস দেয় না, কিছু টাকা চুপচাপ নিয়ে ব্যাংকে নিয়ে তারপরে মানুষ দলে দলে ধরে দেবেন আমার টাকা লুকসানি কাটতে দিচ্ছে। এটার নাম হচ্ছে লুকোচুরি। সরকারি টাকা চুরি করে দিবে কেন? 15 দিন আগে নোটিশ করতে পারে না যে অমুক অমুক টাকা পাবে? এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমাদের এই বিক্ষোভ আন্দোলন কর্তৃপক্ষ এবং সরকার আমাদের পাওনা গন্ডা নিয়ে যেহেতু বিড়ম্বনা করছেন, বিলম্ব করছেন, তাল বাহানা করছেন, গড়িমসি করছেন, লুকোচুরি করছেন, তার বিরুদ্ধে শ্রম কমিশনের দায়িত্ব দ্বিপাক্ষিক মিটিং ডেকে জুটমিল কর্তৃপক্ষ থাকবে, সরকার কর্তৃপক্ষ থাকবে, ইউনিয়ন থাকবে এবং শ্রম দপ্তর থাকবে। ট্রাইপার্টাইট মিটিং, দ্বিপক্ষীয় মিটিং ডেকে আমাদের যে সমস্যা, এই সমস্যার একটা সমাধান তৈরি করতে হবে। এদিকে কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন জুটমিল পেনশন আর অ্যাসোসিয়েশন সভাপতি তরুণ কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। পরে একটি প্রতিনিধি দল গিয়ে শ্রম দপ্তরের কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে। শান্তন টিভি। মেয়ের অসুস্থতার জন্য হাসপাতালে বাড়ি লোকজন, সুযোগ পেয়ে বাড়িতে থাপা বসালো চোরের দল। ঘটনা রাজধানীর বনকুমারী সৎসঙ্গ আশ্রম সংলগ্ন বিশ্বনাথ ঘোষের বাড়িতে। জানা যায়, গত 22শে জুন উনার মেয়ে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় আগরতলা শহরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয়েছিল। তারপর থেকে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছিল। তাই বাড়ির লোকজনরা সেদিন রাতের বেলা বাড়ি ফেরেনি। রবিবার মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর রাতের বেলা বিশ্বনাথ বাবু এবং ওনার স্ত্রী বাড়ি ফিরে দেখেন 10:30 নাগাদ। তখন দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে আছে। তারপর লক্ষ্য করে চলে না উনার ঘরে থাবা বসিয়েছে 7 থেকে 8 ভরি স্বর্ণালংকার এবং নগদ 7,000 টাকা নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ একটি মামলা হাতে নিয়ে চুরি কাণ্ডের তদন্তে নেমেছে। হসপিটাল ভর্তি। সকালবেলা আমি কালকে রাত্রে 10টা বাজে বাড়িতে গেছি, কিন্তু ওখানে আমি আইসি আয়া করে সিটকারিটা খুলতাছি, খুলে দিয়ে সিটকারিটা তালা নাই, সিটকারি দই না, সিটকারিটা খুলছি বলে দিই ভিতরে দিয়া লোক, ভিতরে দিয়া লোক দেখে আমি পাশের বাড়ি দিদিরে রাখতেছি। আমাকে দিদি একটু আনছে, ওকে আমি আমার ঘরের ভিতরে দেখে রাখি সিটকারি দিয়ে রাখছে, সিটকারি দিয়ে রাখছে। ওকে লাইটটা লই, আমাকে না লাইটটা লই আপনি একলা এনে ওসি মেরে রাখবেন। ওসি মেরে একটা রড লই আয়া গো কাকিমনি তোমার গডরেজ মডরেজ দিয়ে সব খোলা, দরজা খুললা দেখে কিচ্ছু নাই। এদি পিছিয়ে দিয়ে দরজা খোলা আসলো, এন দিয়ে লাগাইয়া পিছিয়ে দরজা দিয়ে বাইরেছে। সময় মেয়ে পেট ব্যথা অসুস্থ নিয়ে নার্সিং হোমে ভর্তি করছি। আইসিউতে আসলো, আমি সারা রাত আইসি না, রয়েছি এন। তো ওখানে একটু আইসিউ থেকে বাইকেরা ওয়ার্ডার আনছে, কইছে ওখানে যান আপনি সুস্থ আছে বাড়িতে। ওখানে আমি বাড়িতে দিয়ে ঘরের জিনিসপত্র সব চুরি গেছে, স্বর্ণের জিনিস আসলো, ঝিলে গেছে, কাগজপত্র যেটা আছে ঝিলে গেছে, আর যাতে যাতে বাইঙ্গা টেঙ্গা সব কিছু লেগে গেছে। মানে গতকালকে রাত থেকে বাড়ি খালি আছে? হওয়া খালি আসলো বাড়ি। আপনার সব মানে আজকে কোন সময় দেখলেন বিষয়টা? তো আমি তো 10টা 10:30 এই সময় দিই। কি কি চুরি হয়েছে এখন অব্দি? হ্যাঁ, মানে কি কি চুরি হয়েছে? তো স্বর্ণের জিনিস টি শার্ট লেগে গেছে। আর যে আনা চাবিটা এর থেকে তো মানে অন্য জানাশোনা মানুষই দাম বকম নেই যে এনো চাবিটা কত লোক স্বর্ণ আছে? 6-7 ভরি ক্যাশ মানে টাকা? ক্যাশ টাকা বেশি না, ক্যাশ টাকা 6-7 হাজার টাকা, কিন্তু স্বর্ণের জিনিসের মা সব। আমবাসা পৌর পরিষদের 2 নং ওয়ার্ডের ডোলুবাড়ি সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে আছে বৈদ্যুতিক খুঁটি এবং তার। যে কোনো সময় অঘটন ঘটতে পারে এলাকায়। আমবাসা বিদ্যুৎ দপ্তরে চরম গাফিলতির খেসারত দিতে হল বেশ কয়েকটি পরিবারকে। আমবাসা পৌর পরিষদের 2 নং ওয়ার্ডের ডোলুবাড়ি সার্কিট হাউস সংলগ্ন এলাকায় একটি বিদ্যুতের খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং বিদ্যুতের খুঁটির সার্ভিস লাইনের তার ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে 2টি দোকানের উপর, যার ফলে বিপদের সম্মুখীন এলাকাবাসী। পাশাপাশি এলাকার বহু বাড়িতেই লাইট, বৈদ্যুতিন পাখা, ইনভার্টার সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে 2টি দোকানে ব্যবসায়িকদেরও ক্ষতির
হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসীরা জানায় বিগত 6 মাস ধরে এই তারগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে। বহুবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় এলাকার মানুষরা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। দীর্ঘ 6 মাসে হইল ফেরত দিচ্ছে। আচ্ছা, এটা কোন এলাকা? উত্তর ডুলুবাড়ি ওয়ার্ড নাম্বার 2। এটা কিভাবে পড়ছে এটা এইভাবে? এটা তো মাঝখানে একটা পোস্ট লাগে। আচ্ছা, যে পোস্টটা দিচ্ছে বেশি দূর হয়ে গেছে, পোস্টটা ভেঙে গেছে। এরপরে এই যে টার্নের একটা পোস্টে যে এত বড় রোডটা ইয়ে করতেছে, এটা কাভার হইতেছে। এটা কি আপনার দোকানের উপরে পড়ছে? আমার দোকানের উপর পড়ছে, তাদের দোকানের উপর পড়ছে। আচ্ছা, আমরা দুইজনের দোকানের উপরে পড়ছে। কেমন ক্ষতি হয়েছে মনে করেন এটা? ঝুঁকি মারে তখন ঘরের লাইটটা জ্বলে থাকে। প্রসাদ মাসিব জানাইছিলেন নি আপনারা? আমরা তো মুরগিভাবে জানাইছি, যারা লাইনম্যান আছে কুকন্তা তারাও জানাইছি। এরপরে যা ওই এখানে করে আসলাম নারুদারও করে দিছি। তারপরে ওই তার নাম জানি কৃষ্ণদারও কইছি। হ্যাঁ, তারা কইছে করলে গেছে কয়েকদিনের ভিতরে করলামও। এই কয়েকদিন করতে করতে আমার বাড়ির কতটা জিনিস আছে, ইনভার্টার 2-3বার গেছে, কোনো না। এরপরে সেদিনকে পাঙ্খা গেছে 4-5টা পাঙ্খা গেছে, করে দিচ্ছি 3-4বার দিয়ে আছে। আমার একটা নষ্ট দিয়ে দিয়েছে, আমার বড় উপরে উলুক্ত অপরছে, আগুন উলুক্ত অপরছে। কত এই ধরনের 15 দিন আগে এটা কি মেইন লাইনটা? এটা এটা আসলে এখান থেকে এরকম বড় 3 সাল লাগে আটকা করে আর দিন করে আওয়াজ, এরকম আওয়াজ মানে কেউ দিবে না। শুধু আমরা এখানে না, আমরা আরো এদিকে সামনে আরো কয়েকজন বাড়ি আছে, তারা ইনভার্টার কয়েকটা গেছে। এখন দেখার বিষয় কবে নাগাদ আমবাসা বিদ্যুৎ দপ্তরের টনক নড়ে। শান্তন টিভি। মাটি দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, তাতে গুরুতরভাবে আহত 2 জন। ঘটনা চেলাগাং ঝড়ছড়িয়া এলাকায়। জানা যায় পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা কালা মিয়া কাউকে না জানিয়ে আজিত মিয়ার বাড়ি থেকে টিপার দিয়ে মাটি নেয়। পরবর্তী সময় কালা মিয়া নিজ মাটিগুলো না নিয়ে অজিত মিয়ার বাড়িতে থাকা মাটি নিতে শুরু করে। তৎক্ষণাৎ অজিত মিয়ার ছেলে মাটি নিয়ে বাকবিতণ্ডা শুরু করলে কালা মিয়া লাঠি হাতে নিয়ে অজিত মিয়ার ছেলেকে আক্রমণ শুরু করে বলে অভিযোগ। অতর্কিত হামলা দেখে অজিত মিয়া ছুটে আসলে কালা মিয়া আতঙ্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন অজিত মিয়ার ছেলে। এই অতর্কিত হামলায় দুপক্ষের সংঘর্ষ বাঁধে, তাতে গুরুতরভাবে আহত হয় অজিত মিয়া ও অল্প বিস্তর আহত হয় কালা মিয়া। আহত ব্যক্তিদের দুপক্ষের সদস্যরা নিয়ে আসে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা করে 2 জনকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করে। আমরা জায়গার মধ্যে মারি ফেলাইছে, 4 গাড়ি মারি টিপার গাড়ি দিয়ে কালামিয়া। আমার বাবা বাড়িতে আসছিল না, আমার বাবা তো গার্জিয়ান। আমার বাবার না জানাতে মাটি 4 গাড়ি ফালাইছে। 4 গাড়ি ফালা অবস্থা এক গাড়ি উৎসব আমরা মাটি নিচে হের মারি জায়গা শুরু হয়ে গেছে। আমরা সীমানা সে সময় তোমার বাবা কিছু করছিল? আমার বাবা নাই, সুমে নাই আছিল, ছিল। তখন তাই কি কইছে? তখন তাই নিয়ে বলছে মাটি নিব কি পারলে যেটার মধ্যে যা করতাম। এরপরে দিয়ে আমি দোকানে গেছি, দোকানে জানিয়ে লাখ পেয়ে বলছি মাটি যা নিছেন। এরপরে দিয়ে ওখানে 1 গাড়ি না নিতেই আপনি এই ঝামেলা আমার মাটি নিছেন না, আর বাকি 3 গাড়ি নিচে তো মনে আরও ঝামেলা বাড়বো। এটা দরকার নাই। 1 গ্রামের মানুষ, আপনি 4 গাড়ি মাটির টাকা আমি দিয়ে দেবো, আপনি আর মাটি টাড়ি আমরা জায়গার থেকে নিয়েন না। যে টাকা মাটি আনছেন এটি টাকা দিয়ে দেবো, আর যেই মাটি নিচ্ছেন এটির দাবি নেই আমার। এরপরে আমার তেমনি দিয়ে মাত্র গেছে। আমার বাবা যখন সামনে গেছে, আমার বাবার চোখের মধ্যে ঘুষিয়ে দিচ্ছে ঝুঁকি নেই। অম্বুবাচী উৎসবকে হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ উৎসব বলে মনে করা হয়। বহু জায়গায় অম্বুবাচীকে অমাবতী বলা হয়। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের বিভিন্ন বিধান। আষাঢ় মাসের প্রথম দিকে এই উৎসব পালিত হয়। অম্বুবাচী উপলক্ষে প্রতি বছর আগরতলা লক্ষ্মী নারায়ণ মন্দির সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। সধবা মহিলারা মন্দির চত্বরে এসে ভগবানের কাছে সাংসারিক জীবন এবং স্বামীর মঙ্গল কামনা করেন। তারপর তারা একে অপরের সাথে সিঁদুর খেলেন। প্রতি বছরের মতো তারা এই বছরও সিঁদুর খেলায় মেতেছে। আগামী বুধবার পর্যন্ত চলবে এই অম্বুবাচী, সঙ্গে চলবে মহিলাদের সিঁদুর খেলা। হাজার হাজার দর্শনার্থী জমায়েত হবে লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে। দর্শনার্থীদের আগমনকে ঘিরে মন্দির চত্বরে জমে ওঠে ছোট পরিসরে মেলাও। আজকে অমাবস্যা, তাই আমরা সবাই যত সদবারা আছে এসে এখানে আমরা লক্ষ্মীনারায়ণ বাড়িতে ঠাকুরের কাছে ভোগ দিলাম। আর সিঁদুর খেলা তো চলেই আসছে, তো সবাই একে অপরকে সিঁদুর খেললাম।
আর তাছাড়া বাড়ির স্বামীর মঙ্গল কামনার জন্য এখানে প্রার্থনা করলাম। সেকেন্ড ডে ধরবো আমরা, গতকালকে থেকে অম্বুবাচী লেগেছে, তো আমরা প্রতি বছর এখানে খেলতে আসি, সিঁদুর খেলতে আসি। সিঁদুর খেলার একটা মাহাত্ম্য আছে আমাদের হিন্দুদের মধ্যে, সেটা হচ্ছে আমরা আমাদের স্বামীর মঙ্গল কামনার জন্য এটা করে থাকি, যাতে আমাদের সিঁথির সিঁদুর অক্ষয় থাকে এবং আমাদের স্বামীরা যাতে সুস্থ সবল থাকতে পারে, এটাই আমাদের প্রার্থনা থাকে। প্রথম বছর যে কারণে এখানে আসা, আর এখানে স্বামীর মঙ্গলের কারণে আমরা সবাই সিঁদুর খেলি আর সবাই সবাইকে রাঙিয়ে তুলি, যাতে সবার জীবনটা সেভাবে রাঙিয়ে ওঠে, ওই কারণেই আসি। খোয়াই নতুন টাউন হলে দুদিন ব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্যরা। এদিন 19টি ইভেন্ট, 47টি বিদ্যালয়ে 520 জন ছাত্রী অংশগ্রহণ করেন। তিলামুড়া থেকে 15টি স্কুল, কল্যাণপুর থেকে 7টি স্কুল এবং খোয়াই থেকে 25টি স্কুলে অংশগ্রহণ করে। মূলত নবম এবং দশম থেকে পর্যন্ত ছাত্রীরা এতে অংশগ্রহণ করে। সেখান থেকে উত্তরণের জন্য দেশের সরকার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার কিশোর উৎকর্ষ মঞ্চ হিসেবে একটা মঞ্চ তৈরি করে এই কিশোরীদের কি করে ডান্সের মধ্যে বেরিয়েছে, কোথায় ওরা উড়ে যাবে, তার মতো করে নক্ষত্র তারা আকাশে উঠবে। এই যে স্বাধীনতা এনে দেওয়া, আমি honored to the people in this program যে এতগুলো বালিকাদের মাঝে আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি। আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে সোমবার সকালে এক র্যালি অনুষ্ঠিত হয় শহর আগরতলায়। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই র্যালির সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এই র্যালিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও বনমন্ত্রী অনিমেষ দেববর্মা অংশ নেওয়ার কথা থাকলেও দুজনে গড় হাজির ছিলেন। অলিম্পিকের কমিটি নিয়ে রাজ্যে 1.5 যুগ ধরে চলছে দড়ি টানাটানি। একদিকে সরকার গোষ্ঠী ও অন্যদিকে রূপক গোষ্ঠীর এই লড়াইয়ে এবার রূপকরা রণে ভঙ্গ নিয়েছে। সরকার গোষ্ঠীর নবনির্বাচিত অলিম্পিক সংস্থা বছর কয়েক ধরে র্যালি করছে, এবারও হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই র্যালির সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। ছিলেন ত্রিপুরা অলিম্পিক সংস্থার সভানেত্রী পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার সহ বিভিন্ন পদাধিকারীরা। এতে সামিল হয়েছিলেন সরকারি অফিসার, কর্মচারী ও বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়াড়রা। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী ঐক্য বজায় রেখে রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান। ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে, তাকে উদযাপন উপলক্ষে আমাদের খেলোয়াড়রা যারা রয়েছে এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন সকলে মিলে আর শোভাযাত্রায় বেরিয়েছি আমরা। এবং এটা আমি বলবো যে আমাদের রাজ্যের খেলোয়াড় যারা রয়েছে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, তাদের মধ্যে একটা সুসম্পর্ক জাগিয়ে তোলা। পুরো বছর ওনারা খেলাধুলা নিয়ে কাজ করেন। আজকের এই সেলিব্রেশনটা সকলের জন্য, এবং আরও যেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমাদের রাজ্যের খেলাধুলাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকের এই শুভ দিনে সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা এবং আমাদের রাজ্য থেকে অলিম্পিকে যেন আমরা আরও ছেলে মেয়েদেরকে পাঠাতে পারি, তার জন্য আমরা সংকল্প নিয়ে কাজ করব। এই র্যালিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও বনমন্ত্রী অনিমেষ দেববর্মার অংশ নেওয়ার কথা থাকলেও দুজনেই গড় হাজির ছিলেন। ফলে উদ্যোক্তাদের মধ্যে কিছুটা হলেও হতাশার সৃষ্টি হয়েছে। স্যান্দন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।